ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। কলকাতার উত্তর প্রান্তে পুরনো গলির ভেতর একসময় দাঁড়িয়ে ছিল একটি বিশাল ধূসর রঙের প্রাসাদ বাড়ি। স্থানীয়রা একে ডাকত অভিশপ্ত বাড়ি নামে। বাড়িটি ছিল কলকাতার পুরনো বনেদি এলাকার কাছাকাছি, শোভাবাজার রাজবাড়ি থেকে খুব দূরে নয়। চারপাশে পুরনো দালান, সরু রাস্তা, আর সন্ধে নামলেই অদ্ভুত নীরবতা। এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল চক্রবর্তী পরিবার। শোনা যায় ব্রিটিশ আমলে এক জমিদার এই বাড়িটি নির্মাণ করেছিলেন। জমিদারের একমাত্র মেয়ে নাকি এই বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কারণ প্রেমে বাধা। সেই ঘটনার পর থেকেই বাড়িটিতে অদ্ভুত শব্দ, কান্নার আওয়াজ, আর ছাদের ধারে সাদা শাড়ি পরা এক মেয়েকে দেখা যাওয়ার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। বছরের পর বছর বাড়িটি খালি পড়েছিল, কিন্তু কেউ কিনত না, কেউ ভাড়া নিত না। 2014 সালে চক্রবর্তী পরিবার বাড়িটি খুব কম দামে কিনে নেয়। পরিবারে ছিলেন সুশান্তবাবু, তার স্ত্রী মিতা, আর তাদের 10 বছরের মেয়ে রিয়া। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু সপ্তম দিনের রাতে ঘটনা শুরু হয়। রিয়া মাঝরাতে চিৎকার করে ওঠে। মিতা ছুটে গিয়ে দেখে রিয়া বিছানায় কোণে কুঁকড়ে আছেন। সে কাঁপা গলায় বলল, মা, ছাদ থেকে এক দিদি আমাকে ডাকছিল, বলছিল ওর সাথে খেলতে যেতে। মিতা ভেবেছিল নতুন বাড়ি, নতুন ভয়। পরদিন রাতে সুশান্তবাবু নিজে ছাদে উঠলেন। চারপাশে নিস্তব্ধতা, দূরে হাওড়া ব্রিজের আলো ঝিলমিল করছে। হঠাৎ তিনি স্পষ্ট শুনলেন পায়ের নুপুরের শব্দ। তিনি ঘুরে দাঁড়াতেই দেখলেন ছাদের এক কোণে সাদা কিছু নড়ছে। মুহূর্তের মধ্যে তা মিলিয়ে গেল। সুশান্তবাবু নিজেকে বোঝালেন হাওয়ার খেলা, কিন্তু নিচে নামতেই দেখলেন রিয়া ঘরের দেওয়ালে লাল খড়ি দিয়ে এঁকেছে এক মেয়ের ছবি। দীর্ঘ চুল, ফ্যাকাশে মুখ, আর চোখ দুটো ফাঁকা। রিয়া বলল, ও দিদি বলেছে ওর নাম অনন্যা। পাশের বাড়ির বিদ্যা সরস্বতী দেবী একদিন মিতাকে ডেকে বললেন, এই বাড়ি ভালো নয় মা, বহু বছর আগে এক মেয়ে প্রেমে পড়ে নিজের প্রাণ দিয়েছিল, ওর আত্মা নাকি শান্তি পায়নি। মিতা তখন প্রথমবার জানতে পারেন বাড়ির অতীতের কথা। এক রাতে হঠাৎ সারা বাড়ির আলো নিভে যায়। লোডশেডিং নয়, কারণ পাশের বাড়িতে আলো জ্বলছে। রিয়া ছাদের দিকে হাঁটতে থাকে। মিতা ও সুশান্তবাবু তাকে থামাতে ছুটে যান। ছাদে পৌঁছে তারা দেখেন রিয়া ছাদের ধারে দাঁড়িয়ে, যেন কেউ তাকে টানছে। মিতা চিৎকার করে তাকে জড়িয়ে ধরেন। সেই মুহূর্তেই সবাই স্পষ্ট শুনতে পান একটি মেয়ের কান্না, আমায় একা রেখে যেও না। হাওয়ায় ঠান্ডা হয়ে যায়, যেন শীতের রাত নেমে এসেছে হঠাৎ। পরদিন সুশান্তবাবু পুরনো দলিল ঘেটে জানতে পারেন জমিদারের মেয়ের নাম ছিল অনন্যা। সে সত্যিই প্রেমে বাধা পেয়ে আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর বাড়ির ছাদে প্রায়ই সাদা ছায়া দেখা যেত। চক্রবর্তী পরিবার এক পুরোহিত ডেকে শান্তি পাঠ করায়। গঙ্গার জল ছিটিয়ে পুরো বাড়িতে পূজা হয়। পূজার শেষে হঠাৎ ছাদের দিক থেকে জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ আসে। তারপর সব নীরব। প্রথম পুজোর পর কয়েক মাস সবকিছুই স্বাভাবিকই ছিল। চক্রবর্তী পরিবার ভেবেছিল সব শেষ,
কিন্তু কলকাতার পুরনো বাড়িগুলো নাকি কখনো পুরোপুরি তাদের ইতিহাস ভুলে যায় না। উত্তর কলকাতার সেই গলি কলকাতার শ্যামবাজারের কাছাকাছি, যেখানে সন্ধ্যা নামলেই কুয়াশা আর অদ্ভুত নীরবতা নেমে আসে। দূরে শ্যামবাজার 5 পয়েন্ট ক্রসিং এর আলো জ্বললেও এই বাড়ির ছাদ থেকে যেন সব আলো গিলে নিত। এক বর্ষা রাতে মিতা প্রথম টের পেলেন বাড়ির করিডোরে আবার নুপুরের শব্দ। তিনি ভাবলেন হয়তো পাশের বাড়ি থেকে আসছে, কিন্তু শব্দটা স্পষ্ট, তার ঘরের ভেতরেই। হঠাৎ রিয়ার ঘর থেকে ফিসফিস আওয়াজ, দিদি তুমি আবার এসেছ? মিতা দরজা খুলতেই দেখলেন জানালার কাছে বৃষ্টির ফোঁটার ভেতর যেন কারো মুখ ভেসে উঠছে। লম্বা চুল, ফ্যাকাশে চোখ এক মুহূর্তেই আবার মিলিয়ে গেল। সুশান্তবাবু তো ছাদের দরজায় তালা লাগিয়ে রেখেছিলেন, কিন্তু পরদিন সকালে দেখা গেল তালা মেঝেতে পড়ে আছে ভাঙা অবস্থায়। তিনি স্পষ্ট মনে করতে পারছিলেন আগের রাতে নিজেই তালা লাগিয়েছিলেন। ছাদে উঠে দেখলেন কোণের সেই কালো দাগটা যেন আরো গাঢ় হয়েছে, আর তার পাশে লাল রঙের লেখা, আমি একা নয়। সুশান্তবাবুর হাত কেঁপে উঠল। বাড়ির নিচতলার একটি ঘর বন্ধ ছিল, যেটা তারা কখনো খোলেনি। হঠাৎ একদিন রিয়া বলল, বাবা, দিদি বলেছে নিচের ঘরে ওর জিনিস আছে। সুশান্তবাবু দরজা খুললেন। ধুলো জমে থাকা কাঠের আলমারির ভেতরে পেলেন একটি পুরানো ডায়েরি। ডায়েরিতে লেখা, আমার নাম অনন্যা, ওরা আমাকে বন্দি করে রেখেছে, আমি পালাতে চাই। আর শেষ পাতায় শুধু একটি বাক্য, আমি ঝাঁপ দিচ্ছি কিন্তু আমি ফিরব। ডায়েরির তারিখ 1932। সরস্বতী দেবী হঠাৎ একদিন বললেন, তোমরা কি জানো অনন্যা একা ছিল না, ওর প্রেমিকও এই বাড়িতে এসেছিল। লোকটা নিখোঁজ হয়ে যায়, কেউ আর তাকে খুঁজে পায়নি। গল্পটা শোনার পর থেকেই বাড়ির ভেতরে নতুন ধরনের শব্দ শুরু হলো। ভারী পায়ের শব্দ, যেন একজন পুরুষ হাঁটছে। এক রাতে সুশান্তবাবু স্পষ্ট দেখলেন ছাদের রেলিংয়ে দুইটি ছায়া, একটি মেয়ের আর একটি পুরুষের। রিয়া বদলে যেতে লাগলো। সে একা একা কথা বলে, পুরনো বাংলা গান গায়, যে গান সে কখনো শোনেনি। একদিন মিতা জিজ্ঞেস করতেই রিয়া হেসে বলল, আমি রিয়া নয়, আমি অনন্যা। মিতার বুক কেঁপে উঠল। এক অমাবস্যা রাতে হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। দরজা জানালা নিচে থেকেই খুলে গেল। ছাদ থেকে তীব্র কান্নার শব্দ। রিয়া আবার ছাদের দিকে হাঁটছে, চোখ বন্ধ, মুখে অদ্ভুত হাসি। সুশান্তবাবু তাকে ধরতেই দেখলেন ছাদের মাঝখানে এক সাদা অভয়ব দাঁড়িয়ে। মেয়েটি বলল, ও আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ওর পরিবার আমাকে মেনে নেয়নি, ওকে মেরে ফেলেছে এই বাড়ির মানুষ। হঠাৎ আরেকটি কালো ছায়া রেলিং এর কাছে দাঁড়ালো। পুরুষ কণ্ঠ ভেসে এলো, অনন্যা। দুই ছায়া একে ওপরের দিকে এগিয়ে গেল। মুহূর্তেই ঝড় উঠল। সুশান্তবাবু জ্ঞান হারালেন। ভোরে যখন তারা জ্ঞান ফিরল, রিয়া অস্বাভাবিক। ছাদে কোনো দাগ নেই, ডায়েরিটা উধাও, কিন্তু বাড়ির দেওয়ালে নতুন একটা ফাটল দেখা গেছে ছাদের ধারে। পরে স্থানীয় পুরনো রেকর্ড ঘেঁটে জানা যায় 1932 সালে শুধু এক মেয়েই নয়, এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছিল গঙ্গার ধারে, হুগলি রিভারের কাছে। এরপর থেকে
আর কোনো ছায়া দেখা যায়নি। রিয়ার ভেতরে ছায়া ও কলকাতার গোপন ইতিহাস বর্ষা কেটে গেছে। আকাশ পরিষ্কার, তবু চক্রবর্তীবাবু বাড়ির ভেতর থেকে অদ্ভুত ভারী একটা অনুভূতি রয়ে গেছে। উত্তর কলকাতার পুরনো গলি, কলকাতার ভোরের কুয়াশা, দূরে ট্র্যামের ঘন্টা, সবকিছু স্বাভাবিক, কিন্তু এই বাড়ির ভেতরে যেন সময় থমকে আছে। একদিন স্কুল থেকে ফিরে রিয়া তার খাতায় আঁকতে বসেছে। মিতা অবাক হয়ে দেখলেন সে এঁকেছে বাড়ির ছাদের নকশা, কিন্তু সেই নকশায় একটি ঘর দেখানো আছে যা বাস্তবে নেই। ছবির নিচে রিয়া লিখেছে, ওরা এখানেই ছিল। সুশান্তবাবু ছবিটা দেখে কেঁপে উঠলেন, কারণ বাড়ির পুরনো দলিলে সত্যিই উল্লেখ ছিল ছাদের উপর একসময় একটি ছোট চিলেকোঠা ছিল, যা বহু বছর আগে ভেঙে ফেলা হয়েছে। সেই দিন রাতে সুশান্তবাবু টর্চ নিয়ে ছাদে উঠলেন। বাতাস অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ টর্চের আলো ছাদের এক কোণে পড়তে দেখলেন ইটের গাঁথুনির চিহ্ন, যেন কোনো সময়ে সেখানে একটা ঘর ছিল। ঠিক তখনই পেছনে নরম গলায় কেউ বলল, ওরা আমাকে এখানেই বন্দি রেখেছিল। তিনি ঘুরে দেখলেন রিয়া দাঁড়িয়ে, কিন্তু তার চোখের দৃষ্টি অন্যরকম। সুশান্তবাবু এবার সরাসরি নথি খুঁজতে গেলেন ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে। পুরনো সংবাদপত্র ঘেঁটে তিনি এক খবর পেলেন 1932 সালের আগস্ট মাসে এক জমিদার পরিবারের মেয়ের আত্মহত্যা। কিন্তু ছোট একটি কলমে আরও লেখা ছিল, মেয়েটির প্রেমিককে পরিবারের লোকেরা গোপনে আটকে রেখেছিল। কয়েকদিন পর তার মৃত্যু হয়। আরেকটি তথ্য, বাড়ির ছাদের চিলেকোঠা থেকে নাকি মাঝরাতে চিৎকার শোনা যেত। রিয়া মাঝে মাঝে অদ্ভুত কথা বলতে শুরু করলো। ওরা আমার গলায় দড়ি দেয়নি, আমি নিচে থেকে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু ওকে ওরা মেরে ফেলেছিল। মেয়েটা কাঁদতে কাঁদতে বললেন, রিয়া তুমি এসব কেন করছো? রিয়া শান্ত গলায় উত্তর দিল, আমি রিয়া নয় মা, আমি শুধু ওর স্মৃতি। তারপরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমাবস্যা রাতে বাড়ির দেওয়াল কেঁপে উঠল। ছাদের সেই অদ্ভুত চিলেকোঠার জায়গা থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠতে লাগলো। হঠাৎ ইটের ফাঁক দিয়ে একটা পুরনো লোহার বাক্স বেরিয়ে এলো। সুশান্তবাবু সাহস করে খুললেন। ভেতরে একজোড়া ভাঙা নুপুর, রক্তমাখা সাদা ওড়না, আর একটি চিঠি। চিঠিতে লেখা, আমাদের ভালোবাসা এই বাড়ির অভিশাপ হয়ে থাকবে। যতদিন না সত্য প্রকাশ হয় ততদিন এই বাড়ি শান্তি পাবে না। ঠিক তখনই ছাদের উপর দুইটি ছায়া ফুটে উঠল, একটি মেয়ের আর একটি যুবকের। তারা ধীরে ধীরে একে অপরের হাত ধরল। হাওয়া প্রচন্ড জোরে বইতে লাগলো। দূরে গঙ্গার দিক থেকে শঙ্খধ্বনি ভেসে এলো, যেন দক্ষিণেশ্বর কালী টেম্পলের প্রার্থনার শব্দ। ছায়া দুটি মিলিয়ে গেল আলোতে। পরদিন ভোরে বাড়ির পরিবেশ হালকা লাগছিল। রিয়া স্বাভাবিক, কিছু মনে নেই তার। ছাদের দাগ, ফাটল, বাক্স সব উধাও। কিন্তু সুশান্তবাবু জানেন, যা দেখেছেন তা স্বপ্ন নয়। স্থানীয়দের মধ্যে এখন আর নুপুরের শব্দ শোনা যায় না, তবে মাঝে মাঝে খুব গভীর রাতে বাড়ির সামনে দিয়ে গেলে কেউ কেউ বলে দুইটি ছায়া পাশাপাশি দাঁড়িয়ে থাকে, যেন চিরকাল একসাথে থাকার প্রতীক্ষা করেছে। এই বাড়ি আজও দাঁড়িয়ে আছে উত্তর কলকাতার এক গলিতে। হয়তো আত্মারা মুক্তি পেয়েছে, হয়তো ভালোবাসাই
শেষ পর্যন্ত অভিশাপ ভেঙেছে। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি আমাকে ঘটনা পাঠান তাহলে আমাকে মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ভুতুরে গল্প সার্চ করলে ভুতুরে গল্পের মেসেঞ্জারে গিয়ে আমাকে ঘটনা পাঠিয়ে দিন। আর ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কেমন ঘটনা পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি সেরকম ঘটনা তাহলে কালেক্ট করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।